প্রিয়র জন্য আমার মনে পপকর্ন ফোটাটা স্বাভাবিক, কিন্তু তোমার ফুটছে কেন? ব্যাপারটা কি বলো তো? মারা খেলে নাকি? উৎসব নিজেই নিজের জিভে একটা কামড় বসালো। ভুল মানুষের সামনে সে ভুল কথাটা বলে ফেলেছে। এড়িয়ে যাওয়ার জন্য বলল, আরে ধুর, আমি কি আমার কথা বলেছি নাকি? আমি তো তোমার কথার সাথে মিলিয়ে কথাটা বলতে চাইলাম আর কি। মানে তোমার মনে হচ্ছে যে পপকর্ন ফুটছে, সেটাই বোঝাতে চাইছিলাম। উৎসবের বলা কথাটা তিশানের একদমই বিশ্বাস হলো না। তাচ্ছিল্যপূর্ণ হেসে বলল, বানিয়ে উত্তর দেওয়ার আগে অভ্যাস করো ভাইয়া, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার চোখ পড়তে শিখে গেছি আমি। কার থেকে লুকাতে চাইছো যে তোমার মিথ্যেটাকে ধরে ফেলতে জানে তার কাছে? বৃথা চেষ্টা করো না। উৎসব আরও কিছু বলতে নেবে তার আগেই সেখানে প্রেরণা এলো। তিশানের নাম ধরে ডাকতেই দুজনের নজরই প্রেরণার ওপর পড়ল। উৎসব ঠোঁট টিপে হেসে তিশানের কানের কাছে ফিস ফিস করে বলল, আমার চিন্তা বাদ দিয়ে এখন নিজের চিন্তা করো। ভিতর থেকে তোমার হৃদয়টা ধুকপুক করতে করতে লাফ দিয়ে বেরিয়ে না এলে হয়। তিশান মৃদু হেসে ধীর কণ্ঠে উৎসবকে বলল, এত দুর্বল না আমার হৃদয়। লাফাতে লাফাতে আবার একাই শান্ত হয়ে যায়। আমাকে আলাদা করে কষ্ট আমাকে আলাদা করে কষ্ট করে ওকে শান্ত করাতে হয় না আজকাল। উৎসব মুখ বাঁকালো। এই ছেলেটার সাথে উৎসব কখনো কথায় পেরে ওঠে না। তিশান যেন পণ করেছে মনে মনে উৎসবকে কখনোই জিততে দেবে না। আমার ফোন ধরো না কেন তুমি? প্রেরণার প্রশ্নে দুজনের মনোযোগ আবার ওর দিকে গেল। নির্ভয় অবশ্য সব শুনেছে, কিন্তু সে কোনো মন্তব্য জানাতে চাইছে না। তিশান স্বাভাবিক কণ্ঠে বলল, খেয়াল করা হয়নি। কোনো সময় খেয়াল করো না, তাই না? আচ্ছা, মানলাম যখন ফোন দেই তখন না হয় খেয়াল করোনি, কিন্তু পরবর্তীতে তো দেখেছো একটা কল করতে পারো। তুমি জানো না আমি বেকার। আমার ফোনে ব্যালেন্স থাকে না। কল ব্যাক করব কি করে? মিস কল দিতে পারো, না হলে রিকোয়েস্ট কল তো দিতে পারো। এত অজুহাত কেন দিচ্ছ? আমি জানি তুমি ইচ্ছে করে আমার কল ধরো না, তাই না? প্রেরণার কথায় সম্মতি জানিয়ে উৎসব বলে উঠল, একদম ঠিক ধরেছেন। এই মারা খাওয়া প্রাণী ইচ্ছা করেই আপনার ফোন ধরে না। তিশান চোখ বড় বড় করে উৎসবের দিকে তাকাতেই ও থেমে গেল। কিন্তু উৎসবের বলা কথাটার আসল অর্থ প্রেরণা উদ্ঘাটন করতে পারল না। ফলস্বরূপ প্রশ্ন করল। কি হবে আমার সাথে কথা বললে? উৎসব উত্তরটা দিতে নেবে তার আগেই তিশান ওকে থামিয়ে দিয়ে বলে উঠল, কিছু হবে না। ওর কথায় কান দিও না। তাহমিনা কেমন আছে? ভালো আছে। ভাইয়ের উপরে এত রাগ দেখালে কেন সেদিন? যখন একজনের মাথা ঠান্ডা হয় তখন আরেকজনের মাথা গরম হয়ে যায় তোমাদের। এমন করতে থাকলে সম্পর্কটা ঠিক হবে কি করে আবার বলো তো? তিশান গম্ভীর কণ্ঠে বলল, তোমার কি মনে হয় আমি ঠিক করতে চাই এই সম্পর্কটা? আমি চাই। সবসময় চাইলেই সব সম্ভব হয় না। যে কোনো সম্পর্কের মাঝে যখন একটা ব্যবধান চলে আসে, তখন আর সে সম্পর্কটি স্বাভাবিক করা সম্ভব হয় না। তোমার ভাই আগে আমার সাথে বন্ধুত্ব কেন করেছিল বলো তো? কারণ তখন আমি ওর সমপর্যায়ে ছিলাম। কিন্তু এখন কিন্তু এখন ও আমার সাথে অনেক উচ্চ পর্যায়ে আছে, আর আমি ওর থেকে কয়েক গুণ নিচে আছি। এখন আমার সাথে সম্পর্ক রাখলে তো তোমার ভাইয়ের সম্মানহানি হবে। তুমি অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছো, করো না। প্রেরণা একটা দীর্ঘশ্বাস ফেলল। ওদের কথাবার্তার মাঝেই সেখানে প্রভা এলো। আমাকে ফেলে একা একা সবাই গল্প করছো? প্রভার কথার প্রেক্ষিতে উৎসব বলে উঠল, আরে না, মাস্টার নিয়ে গল্প করছি না, এই দুটো ঝগড়া করেছি। কেন? ঝগড়া কেন করেছো? কেন যে ঝগড়া করছে সেটা আমি বুঝতে পারছি না। যাকে নিয়ে ঝগড়া করছে সে তো আরামসে বিদেশে এসির নিচে বসে আছে। অযথা এই দুটো মিলে আমার মাথাটা খারাপ করছে। প্রভা হালকা হেসে একটা টুল টেনে নিয়ে বসলো। বিছানায় নির্ভয় চুপচাপ বসে আছে। নির্ভয়ের নীরবতা প্রভার পছন্দ হলো না। নির্ভয় ভাই এত চুপচাপ কেন? এমনি। আরে এমনি বলে হলো নাকি? আপনি তো এত চুপচাপ থাকার মানুষ না। সৌমির সাথে আজ ঝগড়াও হলো না, আপনার ব্যাপারটা কি বলুন তো? তিশান আলতো হেসে বলল, ভাইয়া, আমার মহা বিপদের মাঝে আছে প্রভা। মনের মাঝে লুকিয়ে রাখা ভয়গুলো কথা বলার শক্তি কেড়ে নিয়েছে। কিসের ভয়? হতই বুঝবে না। মনে মনে এটা চাও যেন তোমার মনে কখনো এমন ভয় না জমে। আকাশটা আজ বেশ মেঘলা। সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এখন পরিবেশটা থ মেরে আছে।
যে কোনো সময় প্রকৃতিতে তাণ্ডব চালাতে পারে। প্রভা আর সৌমি, প্রেরণা আর উষাকে নিয়ে ছাদে এসেছে। রান্নাবান্না ওদের শেষ, এখন অপেক্ষা করছে শুধু নির্ভীকের আসার জন্য। নির্ভীক এলেই সবাই খাওয়া দাওয়া করবে। উৎসব আসতে চেয়েছিল উপরে, কিন্তু তিশানুকে আসতে দেয়নি। এজন্য উৎসব তিশানের উপর বেজায় খেপেছে। নিজে যাবে না ভালো কথা, তাই বলে উৎসবকে কেন যেতে দিল না? এই সুযোগে তো একটু প্রভার সাথে কথা বলা গেলেও যেতে পারত। তিশানের জন্য এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয়ে গেল উৎসবের। ছাদে দাঁড়িয়ে বিল্ডিংয়ের নিচে বেশ ভালোভাবে দেখা যায়। দূর থেকে নির্ভীককে হেঁটে আসতে দেখলো উৎসা। এটাই একমাত্র সুযোগ নির্ভীকের সাথে একা কথা বলার। এই সুযোগটার জন্যই তো উষার এখানে আসা। আজও যদি নির্ভীকের সাথে কথা বলতে না পারে, তাহলে যে সব শেষ হয়ে যাবে। একটা শেষ চেষ্টা করতেই হবে আজ। দৌড়ে নিচে চলে যেতে দেখে প্রভা ওকে পেছন থেকে ডাকলো। কোথায় যাচ্ছ উষা? উষা হালকা তুতলিয়ে বলল, একটু ওয়াশরুমে যাব ম্যাম, আপনারা এখানেই থাকুন, আমি 5 মিনিটে আসছি। প্রভা সায় জানাতেই উষা এক প্রকার ছুটে নিচে গেল। প্রভা আসতে দেখেছে নির্ভীককে। উষার এই নিচে ছুটে যাওয়ার কারণটাও হয়তো সে আন্দাজ করতে পারল। উষাকে আর সেজন্যই আটকালো না, নিজেও আর নিচে গেল না। একটু কথা বলুক আলাদা করে। যদি ওরা একে অপরের জন্য কোনো কিছু অনুভব করে থাকে, তাহলে তো প্রভার করার কিছু নেই। ওদেরকে আটকানোর কোনো প্রশ্নই আসে না। এই বোঝাপড়াটা বরং ওরা নিজেরাই নিজেদের মতন করে করুক। মেন দরজায় নক করার আগেই উষা এসে দরজাটা খুলে দিল। উষাকে দেখে নির্ভীক একটু চমকালো, সাথে অপ্রস্তুত হয়েও পড়ল। কেন যেন উষার সামনে দাঁড়াতে তার আজকাল বেশ অস্বস্তি হয়। এদিকে উষা হাঁপাচ্ছে। হাঁপানোর কণ্ঠে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। কেন, কিছু বলবে? হ্যাঁ, আপনার সাথে খুব দরকারি কথা আছে। প্লিজ আমাকে 10টা মিনিট সময় দেবেন? আচ্ছা ঠিক আছে, বলবো, কিন্তু ভেতরে গিয়ে কথা বলি। এইভাবে বাহিরে দাঁড়িয়ে থেকে কথা বলবো? না, ভেতরে গেলে হবে না, সবার সামনে আমি বলতে পারবো না এই কথাটা। আপনাকে কখন একা পাবো সেই সুযোগটাই তো খুঁজছিলাম। প্লিজ 10টা মিনিট সময় দিন। আচ্ছা ঠিক আছে, বলো। উৎসা বাইরে থেকে দরজাটা চাপিয়ে দিয়ে দরজার একপাশে গিয়ে দাঁড়ালো। কথাটা বলতে তারও অস্বস্তি হচ্ছে। বরাবরই উষা চাপা স্বভাবের মেয়ে, কারোর সাথে খুব সহজে মিশতে পারে না। নিজের মনের কথাগুলো স্বাভাবিকভাবে বলে দিতে পারে না। সেখানে একটা মেয়ে হয়ে নিজের মনের কথা একটা ছেলেকে বলা যে কতটা কঠিন একটা বিষয়, সেটা এই মুহূর্তে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। তার উপর যেখানে সেই ছেলেটা একবার প্রত্যাখ্যান করেছে উষাকে। ওনায় আঙুল পেঁচাতে পেঁচাতে বলল। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। নির্ভীক হেসে বলল, এটা তো ভালো কথা। উৎসব তো আমায় বলেনি এই বিষয়ে কিছু। আমি করব না এই বিয়ে, আমি পারবো না করতে এই বিয়েটা। নির্ভীক স্বাভাবিক কণ্ঠে বলল, মত নাই থাকতে পারে, এটা তো স্বাভাবিক। তোমার বাবা মাকে জানাও, না হলে উৎসব আছে তো ওকে জানাও। ও কখনোই তোমার মতের বিরুদ্ধে তোমার বিয়েটা হতে দেবে না। উষা আহত হলো। নির্ভীক কি সত্যি বুঝতে পারছে না যে উষা কেন এই বিয়েটা করতে চাইছে না, নাকি বুঝো না বোঝার ভান করছে? ব্যথাতুর গলায় বলল, আমি কেন এই বিয়েটা করতে চাইছি না সেটা আপনি জানেন না, বুঝতে পারছেন না আপনি। নির্ভীক ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখো উষা, তোমাকে আগেও বলেছি যে আমার মনে তোমায় নিয়ে কোনো অনুভূতি নেই। আর তাছাড়া আমার কোনো ভবিষ্যতে ঠিক ঠিকানা নেই, আমার কোনো নির্দিষ্ট বাসস্থান নেই। আমার সাথে নিজের জীবনটা জড়িয়ে অযথা সেটা ঝামেলায় ভরে তুলেও না। তোমার সামনে কত সুন্দর একটা ভবিষ্যৎ আছে বলো তো। তোমার বাবা মা যেখানে তোমার বিয়ে ঠিক করেছে, সেখানে তোমার উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে, যেটা তুমি আমার সাথে কখনোই পাবে না। আমি তো এত কিছু চাই না, ছোটবেলা থেকে সব কিছু পেয়ে এসেছি, শুধু একটা জিনিস পাইনি, সেটা ভালোবাসা। সেটা আপনার থেকে পেতে চাই। টাকা দিয়ে তো ভালোবাসাটা পাওয়া যায় না, আর আমার তো শুধু এটাই চাই। তাহলে আপনি আমাকে ভবিষ্যতের কোন নিশ্চয়তার কথা বলছেন? তুমি অনেক ছোট উষা, বাস্তবতা সম্পর্কে তোমার জ্ঞান অনেক কম। তোমার জীবনে ভালোবাসা নেই, এই জন্যই হয়তো তোমার জীবনটা অর্ধেক মূল্যহীন লাগছে। কিন্তু বাকি অর্ধেকের যে মূল্যটা আছে তোমার জীবনের, সেটা তোমার কাছে টাকা আছে এজন্যই। কিন্তু দেখো, আমার কাছে টাকাও নেই, ভালোবাসাও নেই। সেজন্য আমার জীবনটা পুরোটাই আমার কাছে মূল্যহীন লাগে। আর যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, সেই মানুষটা তো তোমাকে ভালোবাসবে, তাই না? তাহলে এত চিন্তা করছো কেন? আর যদি ভালো না বাসে? ভালো তো আমিও তোমাকে কখনো বাসতে পারবো না। দয়া করতে পারবেন না? দয়া করে কি ভালোবাসা যায়?
না আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো, না কখনো দয়া করতে পারবো। উষার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, দুহাতে সেটা মুছে নিল, ধীর কণ্ঠে প্রশ্ন করল। এই অবহেলার কারণটা কি জানতে পারি? আমার কি এমন কমতি আছে বলতে পারেন, যার জন্য বারবার আমাকে এভাবে প্রত্যাখ্যান করেন? একটু জায়গা দিতে পারলেন না নিজের জীবনে? আমি কি দেখতে অসুন্দর? আমার চালচলন কি ভালো না? নাকি আমি আপনার মনের মতন হয়ে উঠতে পারিনি? কোনটা বলুন তো? একবার কারণটা বলুন, আমি সেটা বদলানোর চেষ্টা করব। আমি আপনার জন্য আপনার মনের মতন হয়ে উঠব, দেখবেন। তাহলে আমি কেন আপনাকে ভালোবেসে ফেললাম বলুন তো? আর আপনি কেন আমায় ভালোবাসতে পারলেন না? বেশ, তোমায় তবে আজ একটা কারণ বলি তোমাকে ভালো না বাসতে পারার। প্রথমবার যখন আমি তোমায় না করেছিলাম তখন আমার কাছে এমন কোনো কারণ ছিল না। তখন আমার একটা কথাই মনে হতো যে আমি তোমায় ভালোবাসতে পারিনি, কিন্তু কেন পারিনি সেটা আমি জানতাম না। কিন্তু আজ আমি জানি যে আমি কেন তোমায় ভালোবাসতে পারিনি। উষা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল। কেন? আমি ভালোবাসি, একজনকে আমি ভীষণ ভালোবাসি। এই জীবনে তাকেই ভালোবাসতে পেরেছি, আর মনে হয় না কখনো কাউকে ভালোবাসতে পারবো। ভালো তো একজনকে বেশি ফেলেছি, তাহলে তোমাকে আবার কি করে জায়গা দিই? বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার কাছে তো কিছু করার নেই। তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তেমনি যে অন্য কাউকে ভালোবাসি। উৎসার কেন যেন বুক ফেটে কান্না আসে, দম বন্ধ হয়ে আসে। এখন নিজেরই নিজের ওপর রাগ হচ্ছে। কেন নির্ভীকের থেকে কারণটা জানতে চাইল। এই সত্যিটা অজানা থাকলে বোধহয় ভালো হতো, অন্তত এতটা কষ্ট হতো না। এই তবে নির্ভীকের নায়ের কারণ, নির্ভীকের মনে অন্য কেউ রাজত্ব চালায়, তবে উৎসার মনে কেন নির্ভীকের রাজত্ব চলে? এমনটা তো না হলেও পারত। কে সে জানতে পারি? আপাতত না হয় অজানাই থাক। এখনো যে আমি তাকে নিজের মনের কথাটা বলে উঠতে পারিনি। আমায় ভুলে যাওয়ার চেষ্টা করো উষা। তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। আমি পারবো না তোমায় ভালোবাসতে। ওই একটা মানুষকে ভালোবেসে আমি থমকে গেছি। তাকে ছাড়া আর কাউকে আমার মনে ধরেওনি, আর না কখনো ধরবে। সে কেমন আমায় একটু বলবেন? আমি না হয় তার মতন হওয়ার চেষ্টা করব। নির্ভীক স্মিত হেসে বলল। কেউ কারো মতন হতে পারে না উষা, সবাই নিজের মতন করে সেরা। তবুও বলুন না সে কেমন। সেই ভাগ্যবতীর সম্বন্ধে খুব জানতে ইচ্ছে করছে। নির্ভীক আনমনে হালকা হেসে বলল। সে ভীষণ অদ্ভুত, আমার শান্তি সে। সদ্য ফোটা ফুলের মতন। তার মনটা খুবই কোমল। বৃষ্টির শব্দে যেমন মন প্রাণ জুড়িয়ে যায়, ঠিক তেমনি তার গলার স্বর শুনলে আমার মন প্রাণ জুড়িয়ে যায়। আকাশের বিশাল চাঁদের মতন সে স্নিগ্ধ সুন্দর। তার চুলের গন্ধ পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধিকেও হার মানাতে পারে। তার দৃষ্টিতে কখনো থাকে নির্মলতা, কখনো বা থাকে সূর্যের মতন তেজ। আর তার হাসি, এটা বর্ণনা করা সম্ভব না। সেই হাসি শুনলে যে আমি ঘোরের মাঝে চলে যাই। তাই কখনো কোনো কিছুর সাথে বেরানোর সুযোগ পাইনি। আমি যেমন চাই সে ঠিক তেমনই, কখনো কোমল তো কখনো কঠোর। তাকে ভালোবাসতে ইচ্ছে করে। সে ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। নির্ভীক নামটা না বলেও উষা হয়তো নামটা আন্দাজ করতে পেরেছে, কিন্তু ওর আলাদা করে প্রভার ওপর কোনো রাগ নেই। কাউকে দোষারোপ করতে উষা পছন্দ করে না। ভাগ্যে যা আছে তাই হবে ওর সাথে, এটাই উষা সবসময় বিশ্বাস করে। এই প্রথম নির্ভীকের বেলায় একটু জোর করে নিজের ভাগ্যটাকে বদলানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা হলো না। তার মানে এটা নয় যে উষা এর জন্য অন্য কাউকে দায়ী করবে। সারা জীবন নির্ভীককে ভালোবাসবে। আজ শেষবারের মতো নিজের ভালোবাসাটা প্রকাশ করল, এরপর আর কোনোদিন করবে না। আজই সে নির্ভীকের চূড়ান্ত উত্তর পেয়ে গেছে। এতদিন ওর কাছে কোনো কারণ ছিল না, সেজন্য উষাও বারবার চেষ্টা করেছিল নির্ভীকের উত্তরটা বদলানোর। কিন্তু এখন তো নির্ভীকের কাছে একটা কারণ আছে। যেখানে অন্য কাউকে ভালোবাসে সেখানে উষা ওর ভালোবাসা কখনোই পাবে না। তাই উষাও নিজেকে মানিয়ে নিয়েছে। হাত পা ছেড়ে কান্নাকাটি করার স্বভাব তার নেই। নিজের দুঃখ কষ্টগুলোকে সে নিজের মাঝে লুকিয়ে রাখতে জানে। ফলস্বরূপ এখনও কারো পক্ষে আন্দাজ করা সম্ভব নয় ওর মনের মধ্যে ঠিক কতটা ঝড় বয়ে চলেছে। নির্ভীক একটু হলেও আন্দাজ করতে পারছে, প্রভাও হয়তো পারছে, কিন্তু কেউই কিছু বলছে না। প্রভার প্রশ্ন করাটা অযৌক্তিক দেখাবে, সেজন্য চুপচাপ আছে। প্রভা আর সৌমি নিচে নেমে এলেও প্রেরণা নিচে নামেনি এখনও। এদিকে সবাই খাবার টেবিলে বসে পড়েছে। সৌমি ওকে ডাকতে যেতে চাইলে প্রভা ওকে বাধা দিয়ে তিশানকে উদ্দেশ্য করে বলে উঠল। তিশান ভাই, আপনি একটু প্রিয় আপুকে ডেকে আনবেন প্লিজ।
প্রভার কথায় তিশান ভ্রু কুঁচকাল। মেয়েটার উদ্দেশ্য ঠিক ভালো লাগছে না। তিশানের থেকে কোনো উত্তর না পেয়ে প্রভা পুনরায় বলল। যাবেন না ভাইয়া? তিশান গম্ভীর গলায় বলল। হুম, যাচ্ছি। প্রভা মনে মনে হাসল। প্রভা তো জানে না যে ও যেটা চাইছে সেটা আদৌ সম্ভব কিনা, অথবা সেটা ঠিক হবে কিনা, তবুও একটা চেষ্টা করতে চায়। জীবনে তিশানের মতন একটা ভালোবাসার মানুষ পাওয়া খুব কঠিন, যে নিজের ভালোবাসার মানুষের সম্মান রক্ষার্থে নিজের সম্মান ধুলোয় মিশিয়ে দিতে দুবার ভাবে না। প্রেরণার কাছে তো তিশানের ভালোবাসাটা সম্পূর্ণ অজানা, তাহলে ও নিজের মতামত জানাবে কী করে? প্রভা খুব করে চায় যেন তিশানের জীবনে প্রেরণার আগমন ঘটে, যেন তিশানের এত এত ত্যাগ বিফলে না যায়। নির্ভয়ও যেন আজ কিছু কিছু আন্দাজ করতে পারছে। তখন উৎসব আর তিশানের কথাবার্তার কিছু কিছু তার কানে গিয়েছিল। নির্ভয় সঠিক কিছু জানে না, তবে আন্দাজ করছে যে করেই হোক কারো থেকে এ বিষয়ে নিশ্চয়তা নেবে, সেটাই ভাবছে। নির্ভীক যদি এ বিষয়ে কিছু জেনে থাকে কাউকে কখনোই কিছু বলবে না, সেটা নির্ভয় খুব ভালো করেই জানে। কেননা এই কথাটা বললে সম্পর্কের মাঝে কিছু জটিলতা তৈরি হতে পারে, সেটা নির্ভীক কখনোই চায় না। বাকি রইল উৎসব। উৎসবকে একটু জোর করলে বলে দিতে পারে, যদি এর খারাপ দিকগুলোর সাথে সাথে ভালো দিকগুলো নির্ভয় উল্লেখ করে, তাহলে উৎসব বলে দিতে পারে। হ্যাঁ, নির্ভয়ের শেষ ভরসা এখন উৎসবই। তিশানের ঠিক পাশের চেয়ারটাতেই বসেছিল উৎসব। প্রভা কিছু একটা ভেবে উৎসবকে উদ্দেশ্য করে। আপনি আপনার বন্ধুর পাশের চেয়ারটা এসে বসুন তো। উৎসব ভ্রুকুসকে বলল। কেন? এইখানে বসলে কি খেতে দেবেন না নাকি মাস্টারনি? আরে না না ভাইয়া, ব্যাপারটা এমন না। আসলে আপনার বন্ধু একা একা বসে খাবে, আপনি যদি ওনার পাশে বসে ওনাকে সঙ্গ দেন খেতে, তাহলে ওনার সুবিধা হবে, তাই বলছিলাম আর কি। আর যে গরম পড়েছে আজকে, এখানে বসে ফ্যানের বাতাসটাও তো ঠিকঠাক ভাবে পাবেন, তাই বলছি এখানে আসুন। এটা কিন্তু ঠিক না মাস্টারনি। যা করতে চাইছেন সেটা কিন্তু সম্ভব না। আমি কি করতে চাইছি সেটা আপনি কি করে বোঝেন? বুঝেছি, কিন্তু শুনুন, যেটা আপনি চাইছেন সেটা সম্ভব না। আপনার মতো আমিও কয়েকদিন চেষ্টা করেছিলাম, কিন্তু থেমে গেছি, কারণ বুঝে গেছি এটা হবে না। প্রভা বিরক্তকর কণ্ঠে বলল। আপনার দ্বারা এসব সম্ভব না, আপনি চুপচাপ এই পাশে এসে বসুন তো। সে না হয় বলছি, আপনার জন্য এখন আমার কপালে দুঃখ আছে। উৎসব উঠে গিয়ে নির্ভীকের পাশের চেয়ারে বসলো। আর দুটো মাত্র চেয়ারই ফাঁকা আছে, একটা তিশানের আরেকটা প্রেরণার। ছাদ থেকে নেমে এসে নিজের পাশের চেয়ারটা ফাঁকা দেখতেই তিশানের হৃদয়ে মাঝে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। সামনে তাকাতেই দেখলো উৎসব ওর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। মৃদু গম্ভীর গলায় তিশান বলল। তুমি ওখানে গেলে কি করে হয়া? আমি এখানে আসতে চাইনি, ভাই আমাকে নিয়ে আসা হয়েছে জোর করে। আমি এখানে না বসলে নাকি নির্ভীকের পেটের ভাত হজম হবে না, এই মাস্টারনি বলল, সেই জন্যই আমাকে এখানে আসতে হলো। তিশান প্রভার দিকে তাকাতেই প্রভা হালকা হেসে বলল। আরে ভাইয়া, ওনার কথায় কান দেবে না তো। নিজে নিজে উঠে এসে এখন আবার আমার উপর দোষ চাপাচ্ছে। জানেনই তো মাথায় সমস্যা আছে, আপনি বসুন। প্রিয় আপু, তুমি ভাইয়ার পাশে বসো। উৎসব নিজের হয়ে কিছু বলবে তার আগেই প্রভা ওর ঘাড়ের কাছে বেশ জোরে একটা চিমটি কাটল। জোরে আর্তনাদ করে উঠল উৎসব। প্রভা আফসোসের কণ্ঠে বলল। এই জন্য সবসময় বলি খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। এখন জিভে কামড়টা খেলেন তো, আপনি এখন আর কথা না বলে চুপচাপ ভালো ছেলের মতো খাবারটা শেষ করে ফেলুন তো। প্রভার কথা শুনে নির্ভীক ঠোঁট টিপে হাসল। এদিকে চিমটি দেওয়া জায়গাটায় উৎসবের জ্বলছে। মনে হচ্ছে প্রভা মাংসটাই তুলে নিয়েছে। বিড়বিড় করে বলল। মাস্টারনিকে ভালো ভেবেছিলাম আমি, এই তো দেখি সাংঘাতিক। কাকড়ার থেকেও বেশি জোরে আমাকে চিমটি মেরেছে। অন্য কেউ হলে না এই চিমটির বোতলে কামড় বসিয়ে দিত। খাওয়া দাওয়া শেষে আরও বেশ কিছুক্ষণ সবাই আড্ডা দিল। দুপুরের পর থেকে ঝুম বৃষ্টি নেমেছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে উৎসাহ বাড়ি চলে গিয়েছিল। অজুহাত হিসেবে নিজের মাথা ব্যথা আর শরীর খারাপ দাঁড় করিয়েছে। কেউই আর বাধা দেয়নি। উৎসবটা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িতেই আবার ফেরত চলে গেছে। বিকেলের দিকে সবার জন্য চা আর নাস্তা তৈরি করল প্রভা। এবারে অবশ্য ওকে প্রেরণাও টুকটাক সাহায্য করেছে। রান্নাবান্নায় প্রেরণা তেমন একটা পারদর্শী না, রান্নাঘরে ঢোকাই হয় না বলতে গেলে। প্রয়োজন পড়েনি কখনো, তবে রাত জেগে পড়ার জন্য নিজেই চা কফি বানানো শিখেছে। একজন শিখিয়েছে, এতটুকুই তার জানা। প্রভা ভাজা পোড়া নাস্তা তৈরি করলো আর প্রেরণা চা বানালো। নাস্তা বানানো শেষে সবাই একসাথে সেগুলো খেলো। তিশান চায়ের কাপে চুমুক দিতেই প্রভা বলে উঠল। চাটা কেমন হয়েছে ভাইয়া? এক কথায় দারুণ।
চাটা কিন্তু প্রিয় আপু বানিয়েছে, সেই জন্যই এত সুন্দর হয়েছে। ভাজা পোড়া খাওয়া শেষে সবেমাত্র উৎসব পানিটা মুখে দিয়েছিল। প্রভার এই কথাটা শুনে পানিটা গিলতে নিয়ে উৎসবের কাশি উঠে গেল। ভালো মতোই বিষম খেলো, একদম চোখ নাক দিয়ে পানি বেরিয়ে গেল। ধুর মাস্টারনি, আমি আপনাকে ভালো ভেবেছিলাম, আপনি তো দেখি আচ্ছা জিনিস। তিশান বক্র হেসে উৎসবকে উদ্দেশ্য করে বলল, মাস্টারনির কোনো দোষ নেই হয়া, দোষটা তোমার ভাবনার মাঝে। তুমি সহজ বিষয়টিকে জটিল করে ভাবতে পারো, কিন্তু জটিল বিষয়কে সহজ করে ভাবতে পারো না। এত বেশি ভাবলে চলে নাকি? উৎসব রাগী কণ্ঠে বলল, তুমি কম ভাবো জন্যই তো মারা খেয়ে বসে আছো। আমার মতো বেশি ভাবলে আর মারাটা খেতে হতো না। চিন্তা করো না, বেশি ভাবনার ফলে তুমিও খুব শীঘ্রই মারাটা খাবে। নির্ভীক বিরক্ত ভরা কণ্ঠে বলল, তোমরা দুজনে স্বাভাবিক চিন্তা ভাবনা করতেই পারো না। আজে বাজে প্রসঙ্গ বাদ দাও তো। অনুপ্রভা, আপনাকেও বলছি বাদ দিন। যাই হোক, চাটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। প্রেরণা বলে উঠল, আরে আমার থেকেও 4 গুণ বেশি দারুণ চা তিশান ভাইয়া বানায়, তোমরা মনে হয় জানো না তাই না? প্রভা আর উৎসব দুজনে একসাথে বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠল। তাই নাকি? আমরা তো জানতাম না। ওদের দুজনের দিকে তাকিয়ে নির্ভীক একটা হতাশার শ্বাস ফেলল। নির্ভীক আগে ভাবতো উৎসব একাই বাচ্চামো করে, এখন তো মনে হচ্ছে প্রভা নিজেও একটা বাচ্চা। নির্ভয় খুব স্বাভাবিক, আজ সে নিজে মন্তব্য করার থেকে অন্যদের মন্তব্য জানতে বেশি আগ্রহী। ঠিক একই রকমভাবে তিশানও স্বাভাবিকভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছে। প্রেরণা পুনরায় বলে উঠল, হ্যাঁ, দারুণ চা বানায়। আগে যখন আমার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক ছিল তখন মাঝে মাঝে আমাদের বাড়িতে যেত। রাতের বেলা কোনো ম্যাচ থাকলে দুজনে দেখতো। আমি বেশি রাত জাগতে পারতাম না, যতক্ষণ পারতাম পড়তাম ততক্ষণ। ভাইয়া মাঝে মাঝে আমায় চা করে দিতে বলতো। এই একটা জিনিসই আমি পারি, আর এটাও দিশান ভাই শিখিয়েছে। আরে বাহ, মারা খোপরানি, তোমার এত গুণ! তা তো জানতাম না। আরে দিশান ভাইয়ের আরও অনেক গুণ আছে। ছোটবেলা থেকে তো পড়াশোনাতেও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সবসময় ক্লাসে এক রোল হতো আর আমার ভাইয়ার হতো 2। এ নিয়ে আমার ভাইয়ার খুব মন খারাপ হতো যে ওর কেন এক রোল হয় না। দিশান ভাই তখন কি করতো জানো? ইচ্ছে করে পরীক্ষায় খারাপ দিত যেন আমার ভাইয়ের রোল 1 হয়। এমন করতে গিয়ে দিশান ভাইয়ের রোল 5-এর উপরে চলে গেল। সব সময় পরোপকার করতে গিয়ে নিজেরই ক্ষতি করে। তিশান হালকা হেসে বলল, অযথা এসব কথা কেন তুলছ? কি লাভ এইসব বলে? লাভ ক্ষতি চিন্তা করে কি সবসময় সব কিছু করতে হয় নাকি? আমি তো এমনিই ওদেরকে বলেছিলাম। তারপরে জানো, তিশান ভাই কিন্তু দারুণ মারামারি করে। আমি যে স্কুলে পড়তাম ওখানকার কলেজেই তিশান ভাই আর আমার ভাইয়া পড়তো। একবার কয়েকটা ছেলের সাথে আমাদের ঝামেলা হয়েছিল, ওরা দুজন মিলে সেই ছেলেগুলোকে যা মেরেছিল না, কি আর বলবো। প্রভা আর উৎসব এখানে সব থেকে মনোযোগী শ্রোতা। ওদের এত মনোযোগ দেখেই প্রেরণা যেন ঘটনাটা বলতে আগ্রহ পাচ্ছে। প্রেরণাকে থামতে দেখে প্রভা তাড়া দিয়ে বলে উঠল, তারপর? তারপর তিশান ভাই দারুণ গান গায়, একসময় তো গিটার বাজাতো। জানো, আমার ভাইয়ের থেকে বেশি ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু মাঝে যে কি হয়ে গেল, পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে গেল। কোনো ভার্সিটিতে চান্স হয়নি জন্য বাড়ির সবার থেকে কত কথা শুনতে হলো। তারপর এখানে অনার্সে ভর্তি হলো ঠিকই, কিন্তু রাজনীতিতে জড়িয়ে সব শেষ করলো, পড়াশোনাটা শেষ করতে পারলো না। কেন যে রাজনীতিতে জড়াতে গিয়েছিল কে জানে। যদি এসবে না জড়াতো তাহলে আমি জানি আমার ভাইয়ার থেকেও আজ একটা ভালো পজিশনে থাকতে পারতো। কে বললো রাজনীতিতে জড়িয়ে এসব হয়েছে? উৎসবের প্রশ্ন শুনে তিশান চমকে উঠল। গম্ভীর কণ্ঠে উৎসবকে উদ্দেশ্য করে বলল, রাজনীতিকে জড়িয়েই তো হয়েছে, তুমি জানো না? চুপ থাকো, এই বিষয়গুলো নিয়ে আর কোনো কথা হোক আমি চাই না। প্রিয়, তুমিও থামো। যা হয়ে গেছে তা গেছে। আমার জীবনের পরিণতি এটাই ছিল, ব্যাস, কথা শেষ। শেষ বললেই তো আর কথা শেষ হয় না। ঠিক যেমন উৎসবের প্রশ্নটা প্রেরণার মস্তিষ্কে গেঁথে গেছে, প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, রাজনীতির জন্য হয়নি তো কিসের জন্য হয়েছে? তিশান ভাই তো বাড়িতে আমাদের সবাইকে বলেছে যে রাজনীতির শত্রুতার জেরে কোনো ঝামেলার কারণে ছাত্রত্ব বাতিল হয়েছে নাকি। আমরা কি ভুল জানি? কাউকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে তিশান নিজেই বলে উঠল, ভুল কেন জানতে যাবে? আমি তো নিজেই তোমাদেরকে বলেছি। এই কথাটা তাহলে ভুল হতে যাবে কেন? যা বলেছি সবটা ঠিক। রাজনৈতিক শত্রুতার কারণেই একটা ঝামেলায় জড়িয়েছে, আমাদের ছাত্রত্ব বাতিল হয়েছে। এর বাইরে আর কোনো কথা নেই।
তিশান আর কাউকে কিছু বলার সুযোগই দিল না, প্রসঙ্গ ঘুরিয়ে অন্য কথা বলল। কিন্তু দুটো মানুষের মনে সন্দেহ থেকে গেল। প্রেরণা না হয় জানে না যে শুধুমাত্র রাজনৈতিক কোনো শত্রুতার কারণে তিশান এই ঝামেলায় জড়ায়নি, কিন্তু নির্ভয় তো জানে যে তিশানের এই ছাত্রত্ব বাতিলের ঘটনার সাথে কোনো মেয়ে জড়িত, তিশানের ভালোবাসা জড়িত। মনে মনে ভাবল। তবে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? বাকিরা সবাই চলে গেলেও নির্ভীক থেকে গেছে। প্রভার কথাতেই থাকতে হয়েছে। বৃষ্টির কারণে রোমানা বেগমের আসতে বেশ দেরি হচ্ছে। তিনি যখন প্রভার থেকে শুনেছিলেন যে বাকি সবাই দাওয়াত করেছে, তখন তিনি প্রভাকে বিশেষভাবে বলে দিয়েছেন যে নির্ভীক আগে না যায়। উনি নির্ভীকের সাথে নাকি দেখা করতে চান, সেজন্যই নির্ভীককে থাকতে হয়েছে। সময় তখন সন্ধ্যা 6টা, কিন্তু তখনও তার দেখা নেই। বৃষ্টির রাত থেমেছে, কিন্তু আকাশটা এখনও মেঘলা, কালো মেঘে ছেয়ে আছে আকাশটা। পরিবেশটাও বেশ ঠান্ডা। সারাদিন পরিশ্রমের পর সৌমি একটু ঘুমিয়েছে। এই সুযোগে প্রভা নির্ভীককে নিয়ে ছাদে এলো। প্রভার মনটা উসখুস করছে এটা জানার জন্য যে তখন উষার সাথে নির্ভীকের ঠিক কী কথা হয়েছে। নির্ভীক হ্যাঁ বলে দিয়েছে কি, কিন্তু সরাসরি প্রশ্নটা জিজ্ঞেস করতেও পারছে না। মুখ খুলে প্রশ্নটা করতে নিয়েও আবার থেমে গেছে। বেশ কয়েকবার এমন হলো। নির্ভীক আর চোখে কয়েকবার প্রভাকে দেখলেও বুঝতে পারছে যে প্রভা ওকে কিছু একটা জিজ্ঞেস করার জন্য উসখুস করছে, কিন্তু করতে পারছে না। ভুল হোক বা ঠিক, যেহেতু মনে প্রশ্ন এসেছে তাহলে করে ফেলুন। নির্ভীকের এমন কথায় প্রভা চমকালো, বিস্মিত কণ্ঠে বলল। কি করে বুঝলেন যে আমি কিছু প্রশ্ন করতে চাইছি? আপনার চোখ মুখের অস্থিরতার কারণটা একটু একটু বুঝতে পারি। আগে আমি কারো চোখের ভাষা পড়তে পারতাম না, তবে আজকাল একটু একটু পড়তে শিখেছি। তা এই উন্নতির কারণটা কি জানতে পারি? কারো সঙ্গ, সেই চায় আমি যেন তার চোখের ভাষা বুঝতে পারি, সেজন্য একটু শেখার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হতে পেরেছি, তবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি আমি। প্রভা কিঞ্চিত হেসে বলল। চেষ্টাটাই বড় অনেক। অনেকে তো এই চেষ্টাটাও করে না, আপনি তো তবুও করেছেন। এখন চটপট বলে ফেলুন তো, কি বলতে চাইছিলেন? উষা দুপুরে তাড়াহুড়ো করে চলে গেল কেন? নির্ভীক হালকা হেসে বলল। এর উত্তরটা আপনি জানেন? আমি কি করে জানবো? আপনি আমায় বলেছেন নাকি কিছু? আমি আগে জিজ্ঞেস না করলে তো কিছুই বলেন না, বুঝবো কি করে আমি? প্রভার কথার মাঝে নির্ভীক একটু অভিমানের ছোঁয়া পেল। মেয়েটা তবে আজকাল চাইছে যেন নির্ভীক নিজের সুখ দুঃখ সব কথা আগেভাগে ওকে বলে ফেলে, আলাদা করে যেন ওকে জিজ্ঞেস করতে না হয়। আমার সবকিছুতে ভাগ বসাতে চাইছেন? আপনার আপত্তি আছে? আপত্তি থাকলে বলুন, বসাবে না। জোর করে আহ, কিংবা কেড়ে নেওয়ার স্বভাব তো আমার নেই। মেয়ে মানুষ কথায় কথায় এমন রাগ দেখায় কেন বলুন তো? আপনাদের মন মস্তিষ্কে যে কখন কি চলে সেটা বোঝা সত্যিই বড় কষ্টকর। কে বলেছে আপনাকে কষ্টকর? বোঝার চেষ্টা করুন, তাহলেই না বুঝবেন। আকাশের দিকে তাকিয়ে থেকে মনের কথা বুঝবেন কি করে? যে হৃদয়ে থাকে তার হৃদয়ের কথা আকাশের দিকে তাকিয়ে থাকলেও হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। আপনার মনে এখন কি ঘুরছে আমি কিন্তু সেটা এই আকাশের দিকে তাকিয়ে থেকেও বলে দিতে পারবো। বলুন শুনি। উষাকে বলা আমার উত্তরটা কি ছিল এটাই জানতে চাইছেন তো? প্রভা এলোমেলো দৃষ্টি ফেলে বলল। এসব কেন ভাবতে যাব? আমি তো জানি না যে উষার সাথে আপনার কথা হয়েছে। এত উপরে ছাদে দাঁড়িয়ে কি নিচে দুটো মানুষের মাঝে কি কথা হচ্ছে সেটা শোনা সম্ভব? সম্ভব না তো। মিথ্যে আশা নিয়ে তখন ছাদে দাঁড়িয়ে দেখছিলেন আমায়। প্রভা বড় বড় চোখ করে নির্ভীকের দিকে তাকালো। তার মানে দুপুরে তখন যে প্রভা ছাদে দাঁড়িয়েছিল নির্ভীক ওকে দেখতে পেয়েছিল, কিন্তু প্রভা স্বীকার করতে চাইল না, অস্বীকার করে বলল। কোথায় দাঁড়িয়ে দেখছিলাম? আমি তো এমনি তখন ছাদে দাঁড়িয়েছিলাম। গুছিয়ে মিথ্যাটাও বলতে শেখেননি। কি পারেন আপনি বলুন তো? শুধুমাত্র হাঁ করে তাকিয়ে থাকতে পারা ছাড়া আর কিচ্ছু পারেন না। প্রভা এবার প্রচণ্ড বিরক্ত হলো। বুঝলো যে নির্ভীকের কাছে আর মিথ্যে বলে কোনো লাভ নেই, কেননা আসলে প্রভা ঠিকঠাক কোনো অজুহাত দিতে পারে না। বিরক্তি ভরা কণ্ঠে বলল। এত আজে বাজে কথা না বলে সরাসরি এটা বলে দিলেই তো পারতেন যে কি বলেছেন উষাকে। কেন আপনি জানেন না? আপনার মনের কথা আমি জানবো কি করে? অদ্ভুত তো। নির্ভীক এবার প্রভার দিকে তাকালো। তার দৃষ্টি বড্ড শীতল। সে দৃষ্টির মাঝে লুকিয়ে থাকা কথাগুলো প্রভা ঠিক ধরতে পারল না, উল্টো নিজের মনের সাজানো কথাগুলো গুলিয়ে ফেলল। তবে শিখে নিন, মন পড়তে না পারলে চলবে না। একজনকে মন দিয়ে আরেকজনকে কথা দেব এমনটা হয় নাকি? কাকে মন দিয়েছেন আপনি? ওমা, এটাও জানেন না? আমার ভবিষ্যৎ স্ত্রীকে নিজের মন দিয়েছি। সে ছাড়া আর দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলে তাকানো আমার জন্য বারণ।
সেই স্ত্রীটা কে সেটাই তো জানতে চাইছি। বিয়েই তো করিনি এখনো, তাহলে জানবেন কি করে? তাহলে যে বললেন আপনার স্ত্রী ছাড়া অন্য কারো দিকে চোখ তুলে তাকানো বারণ। সে তো আমার ভবিষ্যতের স্ত্রীর কথা বলেছি। এখন আমাদের ভবিষ্যৎ তো আমরা দেখতে পারি না, তাই না? নির্ভীকের আচরণ আজ ভীষণ অদ্ভুত লাগছে প্রভার কাছে। আজ যেন সে রসিকতার মানসিকতায় আছে, গুরুতর আলোচনার মাঝেও মজা করে কথা বলছে। প্রভা পাল্টা কোনো প্রশ্ন করল না। বেশ কিছুটা সময় দুজনেই আকাশের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজেদের মনে থাকা হাজারো প্রশ্নগুলোর কি তবে তারা এই নীরবতার মাঝে খুঁজছে উত্তরটা। হয়তো হ্যাঁ, আবার হয়তো না। আপনার কোনো আত্মীয় নেই যে আপনাকে একটু ভালোবাসে? হ্যাঁ, আছে তো। আমার মামা মামি আছে। তারা আদর করে আমায়। অন্তত ওদের সেই ভালোবাসার মাঝে কোনো কিছু পাওয়ার লোভ নেই।